আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব ৮। লেখিকা ইসরাত আরা ইতি। জানালা থেকে আসা চাঁদের আলোতে নিসার চোখের কোণে জড়ো হওয়া তরুণী অভিমানের উষ্ণ তরল দ্বিগুণ চিকচিক করছে। নিসার গোল চোখ দুটি আরও গোল হয়ে চেয়ে আছে খুব নিকটে ওর দিকে ঝুঁকে থাকা পুরুষটার গাঢ় বাদামি চোখে। যেন নিসা সম্মোহিত এখন লোকটার দৃষ্টিতে। বাইরে গানের আওয়াজ জোরালো হয়, আর এভাবেই নরম চাদরে পরিচিত হাতের আদরে জেগে থাক রাত পাখিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। নিসা হাঁসফাঁস করে উঠতে চাইল আচানক, হাত দুটো ছাড়াতে চাইল, কিন্তু বুঝল সাদের ইচ্ছে নেই আর ওকে ছাড়ার। সাদ রমণীর ছটফটানি খুব বুঝল। কবজি চেপে ধরে রেখেই ঘন স্বরে বলতে লাগলো, আরও একটা তথ্য তোমাকে দেইনি নিসামণি। কি? নিসার গলা চিরে শব্দ বেরুলো। দম তো আটকে রেখেছে লোকটাই। সাদ সহজ ভঙ্গিতে বলে যেতে লাগলো, এভাবে যদি আমাকে কোনো কিছু এক্সপ্লেইন করার কোনো সুযোগ না দিয়েই সরাসরি দোষী ভেবে নিয়ে এত বাড়াবাড়ি করা হয় না, তবে আমিও বাড়াবাড়ি করব তোমাকে সীমার মধ্যে আনতে। বাট ইউ নো, এক্সেস এভরিথিং ইজ ব্যাড। বাস্তবিকভাবে বুঝাবো, প্র্যাকটিক্যালি। নিসা বলে না কিছু। ওর যে শ্বাস আটকে আসছে তাও বলে না। সাদ ওর নিমেষহীন চোখ থেকে এবার সরিয়ে নেয় দৃষ্টি। এবার তাকায় নিসার গলার কাছটায় একটা চিকন সোনার চেইন, দুটো লাল তিল। তার কিছুটা নিচেই অপার্থিব সৌন্দর্যের ঝলকানি। রমণীর গোপন সৌন্দর্যের ছলনায় সাদ খেই হারায়। খুব শান্ত ভঙ্গিতেই চুমু খায় ডর্জনখানেক গলার আরেকটু নিচে। খসখসে চোয়ালের ঘর্ষণে নরম ত্বক কাবু হয়। অদ্ভুত আড়ষ্ট মিশ্রিত শিহরণে জমছে নিসা। হাতের মুঠি ছেড়ে দিয়ে পড়ে আছে, ফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। সাদ কিছুক্ষণ পর মুখ তুলে বলে, এবার তোমাকে ক্লিয়ার করি। এই যে আমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে অবুঝের মতো বাড়াবাড়ি একটা রিয়াকশন দিলে, কামড়াকামড়ি করে এক শেষ করে দিলে, আমার মেজাজ হারাতে হলো। এই যে আমি মেজাজ হারিয়ে বাড়াবাড়ি ধরনের প্রতিশোধও নিলাম, দুটোই কি ভালো? না তো। সেজন্যই বলেছি এক্সেস এভরিথিং ইজ ব্যাড। যে কোনো পরিস্থিতিতে আগে আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এক্সপ্লেশনের, তারপর এই হাত পা ছোড়াছুড়ি, বাসনকোসন ভাঙাভাঙি করো নিসামণি। নিসা বুঝিয়ে নেয় চোখ, তৎক্ষণাৎ গুটিয়ে যায় সকল অস্থিরতা। নাসারন্ধ আচ্ছাদিত হয়ে আসছে খুব অদ্ভুত একটা ঘ্রাণে। সিগারেটের সাথে দামি কোনো পারফিউম মিশে এই ঘ্রাণটা তৈরি হয়েছে। নিসা এই দুনিয়ায় আছে নাকি নেই সেটাই বুঝতে চেষ্টা করছে। লোকটা কি তাকে মেরে দিল কামড়ে? ওর আত্মা কি শরীর ছেড়ে দিয়েছে? তাহলে তার এত অদ্ভুত লাগছে কেন সব? এই পেট শিরশির করা অনুভূতি ওর জীবনে এই প্রথম। এই অনুভূতি ওর ধারণা মতে জাগতিক নয়। ও হয়তো মরেই গিয়েছে কামড় খেয়ে, ভাবছে নিসা। সাদ কথা থামিয়ে চেয়ে রয়। ঘুরে ফিরে বেহায়া চোখ দুটো বারবার আটকে যাচ্ছে শ্বেতপদ্মের রঙের অনুরূপ দেহ ষষ্ঠভাবে। স্বল্পালু দৃষ্টি সেথায় স্থির রেখে ভারী স্বরটা বলে, আর একটা বাস্তব সত্যি কথা শুনবা নিসামণি? নিসার খুব ইচ্ছে করলো বলতে, আমার উপর থেকে সরেন আগে, কিন্তু ওর কণ্ঠে তো শব্দ নেই, শুধু বলল কি? সাদ অদ্ভুত
ভঙ্গিতে হাসলো। অস্পষ্ট মুখটা আবার খানিকটা নামিয়ে নিসার কানের কাছে ধীরস্থির বলে, তুমি অনেকটাই বড়, খুব একটা ছোট নও। নিসা কিছু বুঝল না। জানতে চাইবে কেন কথাটা জানতে চাইবে কেন এ কথা? তার আগেই গানটা আবার বেজে উঠল। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোদ। পূব পাশের খোলা জানালা দিয়ে বাড়িওয়ালা ছোট মেয়ের পোষা বিড়ালটা ঢুকলো তখন। এ কদিনেই নিসার খুব নেওয়াটা হয়েছে ওটা। আওয়াজ হতেই মনোযোগ ভাঙে সাদের। এবার গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলে, গৌরী চন্না পর্যন্ত যখন এসেছি তখন খুব বাজে একটা ঘটনা ঘটেছে। আমার বাইকের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় আরেকজন বাইক আরোহী জায়গায় গুরুতর আহত হয়। এতে প্রাইভেট কারের মালিকের কোনো দোষ ছিল না। আমার এক সময়ের ক্লাসমেট সে। প্রত্যক্ষদর্শী ছিলাম বিধায় থানায় আসতে হয়েছে তার সাথে, নয়তো বেচারা খুব ফাঁসত। সুব্রতকে কল করার পরপরই ফোনটা অফ হয়, তাই তোমাকে পারিনি জানাতে। নিসা সবটা শুনতেই মুখ থেকে রক্ত সরে গেল ওর। গ্লানিতে ছেয়ে গেল মন। সাদ উঠে বসে চুপচাপ। নিসা উঠে হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না টেনে তুলে চলে যায় ওয়াশরুমে। গলায় লাল লাল আভা, এক স্থানে দাঁতের চিহ্ন। নিসা আয়নার সামনে দাঁড়িয়ে নির্নিমেষ ওসব দেখে। পরপর দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা যেন সব দিক হারিয়েছে। সে আসলে জগতের ঊর্ধ্বে চলে গিয়েছে। ঠিক তখন দরজায় টোকা মারে সাদ। নিসামণি? মৃদু কাঁপের নিসা। বুকে হাত চেপে রেখে বলে, আমি গোসল করব। নিসা নড়ে চড়ে ওঠে, মিনমিনে স্বরে বলল, তো আমি কি করব? আমাকে কেন বলছেন? ওয়াশরুম থেকে বের হবা না? নিসা লজ্জায় পড়ে যায়। দরজা খুলে পালাই করে ছুটে যায় বারান্দায়। সাদ ওকে দেখতে দেখতে টাই খুলে ফেলে, মেঝের দিকে তাকিয়ে হাসে। নিসা ঘুরে এসে নিজেকে সামলে নিয়ে মেঝেতে খাবার বেড়ে অপেক্ষা করে সাদের। সাদ সারাদিনের ক্লান্তি সাবান জলে ধুয়ে একটা ট্রাউজার পরে তোয়ালেতে মাথা মুছছে নিতে আর চোখে দেখে নিসাকে। সহজ গলায় বলে, রাতে বেশি ভাত খায় না নিসামণি, স্রেফ 2 চামচ। নিসা চোখ তুলে আবার চমকায়। স্নিগ্ধ এক সৌম্য পুরুষ তার সামনে সর্বোচ্চ কমনীয় রূপে দাঁড়িয়ে। নিসার মস্তিষ্কে এ বার্তা খুব দ্রুত পৌঁছায়। পরপর চোখ নামিয়ে উঠে পাশে সরে বসে। ভাত খেতে খেতে সাদ ইন্টারভিউয়ের কথা, বরিশালের নাফিয়া সাদের বাসায় যাওয়ার কথা, সাউকির অ্যাক্সিডেন্টের কথা বলে যাচ্ছে সহজ গলায়। যেন দুজন পুরোদস্তুর সংসারী মানুষ, যাদের জীবনে প্রেম সোহাগের কমতি নেই, এখন আরাম করে সাংসারিক আলাপ পাড়ছে। কিন্তু নিসা ওসব কিছু ঠিক শুনছিল না। ঢোক গিলতে দেখছিল মানুষটার চওড়া বুক, কাটা দাগ রয়েছে বেশ কয়েক জায়গায়। শার্ট তখনও পরেনি সাদ। তোয়ালেটা গলায় ঝুলিয়ে রাখা, ভেজা চুল বেয়ে টুপ পানি গড়িয়ে পড়ছে কপালে। খিদের তাড়াহুড়োতে সাদ মাথাটাও মোছেনি ঠিকভাবে। এবার নিসা নিজের কাণ্ডে নিজেই অবাক। সে এত বিশ্রী আচরণ করছে কেন? সে তো তবে রুম্পাদের থেকেও খারাপ। কিন্তু নিসা উসখুস করছে সে ওই কাটা দাগগুলো ছুঁয়ে দেখবে। হাত নিষ্পিস করছে তার। খেয়ে দেয়ে অভ্যাস মতো সাদ সিগারেট ধরিয়ে বারান্দায় চলে যায়। বলে যায়, আমি এত তাড়াতাড়ি ঘুমাবো না, তুমি বাতি জ্বেলে পড়ো। নিসা ঘোরের রাজ্য থেকে ঝটপট বেরিয়ে প্লেট বাটি পরিষ্কার করে যেই না জিরোতে বসবে, অমনি একটা অসুবিধা হলো। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকেই পিঠ এলিয়ে দিল দেয়ালে। ওর একটা
সাংঘাতিক অসুবিধা আছে যার নাম অ্যাজমা। নিয়মিত ইনহেলার নিতে হয়। খুব বেশি সময় থাকে না, হুট করে চলে এসে ইনহেলার পেয়ে চলে যায়। তবে স্বল্প সময়েই 12টা বাজিয়ে দেয় নিসার। আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ও। বুকে হাত চেপে খুঁজতে লাগলো জল। পাশেই কাচের বোতলটা তুলতে অবশ্য পারল না। আওয়াজ তুলে পড়ে গেল হাত থেকে, কারণ নিসার হাত কাঁপছে, বুকটা ধড়ফড় করছে সবেগে। সাদ শব্দ পেয়ে বারান্দা থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখেই থমকায়। ক্রস্ত কদমে এসে উদ্বিগ্ন স্বরে বলে, নিসামণি, কি হয়েছে? নিসা শ্বাস নেবে কি? সিগারেটের গন্ধে মূর্ছা যাচ্ছে এখন, পেট মুচড়িয়ে উঠছে। কোনো মতে বলল, ইনহেলার আমার ব্যাগে। তাজ্জব সাদ মিনিটখানেক হতবিহ্বল দৃষ্টিতে মেয়েটিকে দেখেই গেল। সাদের নখদর্পণে থাকে মেয়েটির সবকিছু, অথচ এটা সাদ জানত না। তৎক্ষণাৎ সাদ শ্বাস ফেলে। শুরুতেই হাতের সিগারেটের দিকে তাকিয়ে ছুটে চলে যায় বারান্দায়। 5 সেকেন্ড সময় নিয়ে সেটা বাইরে ফেলে এসে নিসার ব্যাগ হাতড়ে একটা আকাশি রঙের ইনহেলার নিয়ে এসে নেসাকে দেয়। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিল নিসা। হাত বাড়িয়ে ইনহেলারটা নিতেই সাদ শান্ত গলায় বলল, কবে থেকে? খুব ছোট থেকে? ডক্টরের কাগজপত্র আছে? নিসা জবাব দিতে পারছে না। বস্তুটার ভেতর থেকে ওর নিঃশ্বাসের উপাদান টানছে মুখে পাগলের মতো। থরথরিয়ে উঠছে নরম শরীর। সাদ এইবার এক কাজ করল, বিধ্বস্ত মেয়েটিকে এমনভাবে আগলে নিল যেমন করে ছোট লতানো চারাগাছকে সাপোর্ট দিয়ে রাখে শক্ত বাঁশকাঠি। নিসা হাঁপাতে হাঁপাতে এলিয়ে পড়ল সাদের উন্মুক্ত বুকে। মিনিটখানেক মাথা ঠেকিয়ে রেখে ক্রমশ ধাতস্থ হতেই ঝাপসা চোখ দুটো তুলে সাদের চোখে তাকাতেই দেখল সাদের দৃষ্টিতে নিদারুণ উদ্বিগ্নতা। সবটা নিসার জন্য, সবটুকুই নিসার জন্য। নিসার হঠাৎ মনে হলো এই লোকটা সত্যি তার চমৎকার একটা স্বামী হবে, অত্যন্ত চমৎকার একটা স্বামী। এরপর থেকে পুরো পৃথিবীর মানুষ এসে ওর সামনে ঢাক পিটিয়ে নেচে কুদেও যদি বলে তোর স্বামী রেড ফ্ল্যাগ, মানবে না নিসা, একদমই না। এবার বেশ বুক ভরে শ্বাস নেয় নিসা। গুটিসুটি মেরে সাদের বুকেই লেপ্টে থেকে কাতর স্বরে বলে, আপনি ঠিক ধরেছেন, আমি অতটা ছোট নই যতটা আপনি ভাবছেন। বেলস পার্কের পশ্চিমের রাস্তা ধরে হাতে হাত রেখে হাঁটছে নাফিয়া শাহেদ কোচিং থেকে ফেরার পরে নাফিয়া ঠেলে ঠুলে বের হয়েছে এখানকার তান্দুরি চা খাবে বলে। রাত 12:30টার সময়টাতেও পার্কে খুব ভিড়, নানা বয়সের মানুষ। নাফিয়া খুশি খুশি চোখে আশপাশ দেখতে দেখতে হাঁটছে আর বকবক করছে জমানো সব কথা, যেগুলো ফোন কলে বলে না। বাড়ির কবুতরগুলোর কথাও বলে দিচ্ছে স্বামীকে। শাহেদ আর চোখে ওকে খানিক সময় দেখে হঠাৎ বলে, এবার কি খাবে? ওখানে বেশ ভালো কোল্ড কফি পাওয়া যায়, নিয়ে আসবো? হেসে মাথা নাড়ায় নাফিয়া। অদূরে খেলা করছে 12 থেকে 13 জন ফুটফুটে বাচ্চা। বাবা মায়ের সাথে হাঁটতে নেমেছে তারাও এত রাতে। নাফিয়া সেদিকে চকচকে দৃষ্টি স্থির রেখে শাহেদকে বলে, তুমি গিয়ে নিয়ে আসো, বরং আমি এই আদরগুলোকে দেখি। শাহেদ নাফিয়াকে রেখে জুস কর্নারে গিয়েই একটা ধাক্কার মতো খায়। ফাতিমা শাহেদকে দেখে ওর কলিগদের এক্সকিউজ মি বলে চেয়ার ছেড়ে উঠে আসে। শাহেদ হতবাক হয়ে বলে, তুমি এখানে কেন এত রাতে? রুবা আর তাবাস্সুম আপাকে নিয়ে নাইট ওয়ার্কে বেরিয়েছি, কনসার্ট দেখার প্ল্যান ছিল। তুমি এখানে কেন? আর নাফিয়া কখন যাবে বরগুনা? প্রশ্নটি করতে করতে শাহেদের
অভিব্যক্তি লক্ষ্য করছে ফাতিমা। অদূরে সোডিয়াম আলোর নিচে বাচ্চাদের সাথে খেলতে থাকা নাফিয়ার দিকে তাকিয়ে আছে শাহেদ। মুখ জুড়ে আতঙ্ক খেলা করছে। ফিসেল হাসলো ফাতেমা, বলল, এভাবে ঘামছো কেন? আমরা কলিগ বলে দিও। আর এত ভয় পেলে পরে সত্যিটা বলবে কি করে ওকে? শাহেদ ফাতেমার কথায় কোনো জবাব না দিয়ে কোল্ড কফি নিয়ে বিল মিটিয়ে বলে, আমাকে না বলে বের হয়ে ঠিক করনি এত রাতে। শিগগির বাড়িতে ফিরবে তুমি। বলেই শাহেদ গিয়ে দাঁড়ায় নাফিয়ার পেছনে। বাচ্চাদের সাথে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে রীতিমতো। শাড়ির আঁচল কোমরে গুজে লুকোচুরি খেলছে। বাচ্চাগুলোর গার্ডিয়ানরাও বেশ উপভোগ করছে নাফিয়ার সঙ্গ। শাহেদ ওখানেই দাঁড়িয়ে থাকে। কোল্ড কফি খেতে আর ডাকে না নাফিয়াকে। নাফিয়ার খিলখিল বাচ্চা সুলভ হাসি ওর মাথা ধরিয়ে দিয়েছে। বুকের ভেতরে দামামা পেটাচ্ছে আবার। ও চুপচাপ কোল্ড কফির ক্যান ডাস্টবিনে ফেলে নাফিয়াকে ডাকে, নাফিয়া বাড়িতে যাব, মাথা ধরেছে, চলো। পুরো রাস্তায় চিন্তিত দৃষ্টিতে নাফিয়া শাহেদকে দেখেছে। এর আবার কি হলো? প্রফেসর শাহেদ তালুকদারের আজকাল ক্ষণে ক্ষণে মুড সুইং হয়। ফ্ল্যাটে ঢুকে শাহেদকে জাপটে ধরল নাফিয়া। ওর মুড ঠিক করতে বেলস পার্কের ওই বাচ্চাগুলোর গল্প করতে শুরু করলো। শাহেদের কোলে চেপে বসে দুই হাতে ওর দুই গাল চেপে নিজের দিকে ফিরিয়ে বলে, তারপর শোনো কি হয়েছে। আচ্ছা পরে শুনবো, এখন ঘুমায় নাফিয়া। ক্লান্ত ছিল শাহেদের গলা। নাফিয়া অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরপর দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার এক্সের জন্য মন কেঁদে উঠল নাকি? শাহেদ অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিয়া পেট চেপে কিছুক্ষণ হেসে পরপর দুঃসাহসীর মতো শাহেদের দুই গালে, ওর ঠোঁটে, ওর কপালে চুমু খেয়ে বলে, মজা করেছি, প্লিজ মাইন্ড করো না। আচ্ছা শোনো, সিরিয়াসলি বলছি, আমাদের দাম্পত্যটা কেমন বোবা আর পানসে হয়ে যাচ্ছে। এর কারণ একটা বেবি নেই। আমি কাল ডাক্তারের কাছে যাব আমার চেক আপ করাতে, বুঝলে? শাহেদ চুপচাপ। নাফিয়া আদুরে হাতে ওর শার্টের বোতাম খুলে লোমশ বুকে ঠোঁট রেখে আদুরে স্বরে বলে, তবে হ্যাঁ বলে দিচ্ছি, আগে থেকেই বাচ্চা এলে একদম যেন আমার প্রতি উদাসীন হতে না দেখি। ওদের ভালোবাসবে, তবে আমার থেকে কম। এ জীবনে কম ভুগিনি আমি। বিয়ের পর তোমার এক্সের চক্করে আমি দিনরাত কেঁদেছি। জায়নামাজে বসে শুধু কেঁদেই গিয়েছি। বলেছি, আল্লাহ, আমার স্বামী যেন শুধু আমাকেই ভালোবাসে, তার মন যেন ওই পরনারীর থেকে সরে আসে একেবারে। আমি আমার ভাগের ভালোবাসা, স্নেহ, অ্যাটেনশন কারো ভাগে চলে গেলে একদম সহ্য করব না, আর খুন করে দেব। বলে দিলাম প্রফেসর। 12:30 নাগাদ অসীম তালুকদারের বকবকানি থামে। পা ভেঙে বাড়ি ফেরা সাউকি কিছুতেই বাবাকে বিশ্বাস করাতে পারেনি তার বাইকের সামনে কুকুর পড়েছিল। অসীম তালুকদার মেনেছেন তার ছেলে মেজ ভাইয়ের মতো বখাটে স্পিডে বাইক চালাতে গিয়ে এই অঘটন ঘটিয়েছে। কথা শোনাতে ছাড়েননি। তার ওপর 3 ঘন্টা সাউকির কানের পোকা বের করে শেষটায় বলেছে, যাও গিয়ে পড়তে বসো। সাল উঠেছে পুরুষ মানুষের, ওতে কিছু হয় না। বই তো আর হাত পা দিয়ে পড়বে না, পড়বে চোখ আর মাথা দিয়ে। সেটা ঠিক আছে না? শাহনাজ এসে স্বামীকে টেনে নিয়েছেন কক্ষে। সাউকি বই হাতে থমথমে মুখে ড্রয়িং রুমেই বসে আছে। এইমাত্র একটা ব্যথানাশক ক্যাপসুল গিলেছে, তাই স্থির আছে। সিমিন লটকানো মুখে ছোট ভাইকে বকা খেতে দেখেছে। মামাকে সেও খুব ভয় পায়। ছোট ভাইয়া আজ কিছু করেনি, তাতেই এত কথা শোনালো। এখন যদি জানতে পারে মেজ ভাইয়া আজ কোনো কারণে থানায় ছিল, তবেই সেরেছে। ঝামেলা চায় না সিমিন, তাই ওসব কথা মামার
কাছে থেকে চেপে গেল। ফোন হাতে সিমিন এবার সাউকির সম্মুখে এসে বসে। ওকে সহজ করতে বলে ওঠে, ভাইয়া 2 পর্ব আপলোড দিয়েছি গল্পের, এরপর আর আগাতে পারছি না, কি লিখব? কপাল কুঁচকে নেয় সাউকি, বিরক্ত গলায় বলে, তুই রাইটার, সব যদি আমি বলে দেই তাহলে সেটা কেমন হলো? তুমি তো শুধু আইডিয়া দেবে, লেখনি তো আমার, প্লিজ বলো কি লিখব? নায়ক নায়িকার এর পরের দেখা কোথায় হয়? সাউকি চুপ হয়ে যায়, খানিক বাদে বলে, তুই শিওর এই নার্সিং পড়ুয়া কালো মেয়েটিকে গল্পের নায়কের নায়িকা বানাবি? পাঠকরা আগ্রহ পাচ্ছে? আরে পাচ্ছে কি, সবাই তো শুধু পড়তেই চাইছে, শুধু আবদার করছে আপু নায়ক যেন একটু সাহসী হয়, মারদাঙ্গা হয়। সবাই এমন নায়ক পছন্দ করে কিনা? আচ্ছা সেটা না হয় নায়কের ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখাবো, ভীতু থেকে সাহসী বানাবো, তুমি ওদের দ্বিতীয় পরিচয়ের আইডিয়া দাও। সাউকি ভীষণ আগ্রহ বোধ করছে বোনের লেখালেখিতে। নড়ে চড়ে বসে আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে, শ্বাস টেনে চোখ বোঝে। এবার মনে করে নেয় সকালে সেই হসপিটালের ঘটনা। নরম হাতে পেশেন্টদের ট্রিটমেন্ট করছে একটা কৃষ্ণবর্ণের রূপবতী বিষণ্ণ মেয়ে। সাউকির হাত টেনে ড্রেসিং করিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ বুঝিয়ে দিচ্ছে, কণ্ঠে অকৃত্রিম দরদ। সিমিনকে ওসব বলতেই সিমিন খুশি হয়ে বলে, চমৎকার, এরপর লিখব একদিন রাস্তায় নার্স মেয়েটাই মাথা ঘুরে পড়ে যায়, নায়ক তাকে কোলে তুলে রিকশায় উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। ভীষণ রোমান্টিক হতে চলেছে গল্পটা। আচ্ছা নায়িকার নাম নিশি বাদ দিয়ে মূর্ছনা দেব? পাগল তুই? আচ্ছা দেব না, তবে আমি নায়কের নাম দিয়েছি কিন্তু শুভ্র। পাঠকরা প্রথম পর্বেই সাউকি নামটা পছন্দ করেনি, পরে ভেবে দেখলাম শুভ্র নামটা খুব যায় এই চরিত্রের ছেলেদের সাথে, হুমায়ুন আহমেদের শুভ্রর মতো। সাউকি মুখ কালো করে বলে, নামটাও বাদ দিয়েছিস আমার? পাঠক নিচ্ছে না তো? আচ্ছা পাঠক যদি আমার ভীতু ভীতু চরিত্র না পছন্দ করে তবে এন্ডে আবার আমাকেই টপকে দিস না, মেরে দিস না শুভ্রকে। না না তা দেব না, আমি যাই, লিখি গিয়ে, রাত 1টার মধ্যে নেক্সট পর্ব আপলোড দিতে হবে, বাই। সিমিন চলে যায়। ও ঘর থেকে তখন আবার খেকিয়ে ওঠেন অসীম তালুকদার। বলছি সিমিনের কাছ থেকে কি তুমি পড়া বুঝে নিচ্ছ? এত কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর? মূর্ছনা বই হাতে উপুড় হয়েছিল তখন। 2 কাপ কড়া লিকার খেয়ে শরীরকে বুঝিয়ে নিয়েছে আজ সারা রাত জাগবে, প্রচুর পড়া জমে আছে। বড় ম্যাডামকে ঠান্ডা রাখতে তাকে বাড়তি তেল মালিশ দিতে গিয়ে পড়া হয়ে ওঠে না ঠিকঠাক। এমন সময় সুপ্তি এলো। ওর অভ্যেস মতো দরজা প্রায় ভেঙে ভেতরে ঢুকলো। হাঁপাতে হাঁপাতে বলল, মূর্ছনা, কাহিনী ঘটে গিয়েছে ভাই। উঠে বসে মূর্ছনা, চোখ থেকে রিডিং চশমা খুলে অবাক গলায় বলল, রাত 2টোর সময় কি কাহিনী ঘটলো আবার? সুপ্তি ওর পাশে বসে ফোনটা উঁচু করে ধরে রেখে ব্যতিব্যস্ত গলায় বলে, ঘটেছে এই ফোনে? বলছিলাম না লেখিকা সাহারা সুলতানা একটা নতুন গল্প শুরু করেছেন। তো ওই গল্পের প্রথম 2টা পর্ব আজ সময় করে পড়লাম, এবং জানিস কি হলো? শুনলে তোর গা কাটা দেবে। অধৈর্য মূর্ছনা ধমক দিয়ে বললে বলো, নয়তো যাও এখান থেকে। তৎক্ষণাৎ ওর 2 কাঁধে হাত রাখে সুপ্তি, চাপা স্বরে চেঁচিয়ে বলে, এই গল্পের নায়িকা নার্সিং স্টুডেন্ট, নায়ক কসমেটিকের দোকানদার। হতেই পারে তো কি হয়েছে? গল্পের নায়িকা তোর মতো কালো, নায়ক অতি ফর্সা। হতেই পারে তো কি হয়েছে? নায়ক নায়িকার প্রথম দেখা হয় কিভাবে জানিস? নায়িকা নায়কের দোকানে ফর্সা হবার ক্রিম কিনতে যায়। এবার একটু থামলো মূর্ছনা, থেমে থেমে বলল, এরপর কি হলো? সুপ্তি উত্তেজিত হয়ে বলে, এরপর তাদের মাঝে সেটাই হয়েছে যেটা সেদিন তোর আর ওই কসমেটিকের দোকানদারের মধ্যে হয়েছে, তর্ক হয়েছে। বললি না এসে সেদিন?
মূর্ছনা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর বলে, এমন হতেই পারে। তো কি হয়েছে? তৃতীয় পর্বে নায়ক বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে এসে কালো নায়িকার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে। কালো নায়িকাকে নাকি লাজুক লতার মতো বলেছে, প্লিজ ট্রিটমেন্টের নামে আমার পা ছুবেন না। মূর্ছনার চোখ থেকে বিস্ময় সরে না। সুপ্তি বেশ গম্ভীর ভঙ্গিতে ওর কাছ ঘেঁষে বলে, এতটাও কাকতালীয় হয়? সংলাপ থেকে শুরু করে ঘটনা প্রবাহ, স্থানের বর্ণনা সব মিলছে রে। শুধু বরগুনার স্থানে খুলনা বসিয়ে দিয়েছে। মূর্ছনা বিস্মিত ভঙ্গিতেই মাথা নেড়ে বলে, এরপর জানতে তো পরের পর্ব পড়তে হবে। অদ্ভুত লাগছে মূর্ছনার। বলল, গল্পের নাম কি? গল্পের নাম শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। নায়ক শুভ্র, নায়িকা নিশি। মূর্ছনা সুপ্তির কথার সত্যতা যাচাই করতে নিজেই পর্ব 3টা পড়ল। পড়া শেষে চুপ করে বসে থাকলো। খানিক বাদে বলল, লেখিকা কোথাকার তা তো জানি না। আচ্ছা, তুই আমাকে গল্পের লিঙ্কটা দে, এই গল্পটা আমি পড়ব এখন থেকে। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।